আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি এসএসসি অর্থনীতি ক্লাসে। তো নবম দশম শ্রেণীর অর্থনীতির এই সাবজেক্টটি বিশেষ করে যাদের রয়েছে তাদের জন্য অনেক বড় একটি গুড নিউজ। অর্থাৎ সেটা হচ্ছে এখন থেকে হচ্ছে অর্থনীতির আমাদের এই ফ্রি কোর্স যেটা আছে, যেটা বর্তমানে এই যে আপনারা ভিডিও আকারে দেখতেছেন, তো এটা সম্পূর্ণ হচ্ছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবগুলো অধ্যায় অনুসরণের ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভিত্তিক বিষয়গুলো আর ইম্পর্টেন্ট বিষয়গুলোই আমি একটু হাইলাইট করতে। আর অবশ্যই আমি যখন ক্লাসটি শুরু করব চেষ্টা করবেন যে আপনারা পাশাপাশি হচ্ছে পড়ার টেবিলে যাতে বসে যান, এটা অনেক বেশি ভালো হয়। ইনশাল্লাহ নিয়মিত ভিডিওগুলো চলে আসবে আর প্রতিটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট থাকবে, ঠিক আছে? অর্থনীতি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এরকম করে প্লেলিস্টে কিন্তু থাকবে। তো যারা যারা হচ্ছে মিস করবেন তারা হচ্ছে প্লেলিস্ট থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো আর কথা না বাড়িয়ে তাহলে আমরা স্টার্ট করতেছি আজকের। আর এই ক্লাসটা সম্পূর্ণই ফ্রি। আপনি হচ্ছে যদি এমন হয়ে থাকেন অর্থনীতি সাবজেক্ট নিয়ে অনেক ভয় থাকেই থাকে, আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি কোনো তারপরেও কোনো বিষয়ে সমস্যা হয় বা বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই হচ্ছে আমাকে আস্ক করতে পারবেন, অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আপনাদের যথাসাধ্য হচ্ছে হেল্প করার। ওকে, আচ্ছা, তো আজ আমরা তাহলে স্টার্ট করতেছি। আমরা হচ্ছে প্রথম অধ্যায় থেকে স্টার্ট করব। ওকে, আচ্ছা। আর বোর্ড বই নিয়েছি যাতে আপনাদের একটু ইজি হয়, কারণ বোর্ড বই থেকে আপনাদের সৃজনশীল এমসিকিউ দুইটার জন্যই কিন্তু পড়া হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা প্রথম অধ্যায় থেকে স্টার্ট করতেছি। হ্যাঁ, প্রথম অধ্যায়টা অনেক ছোটই আছে, তবে এখান থেকেও অনেক ক্ষেত্রে এমসিকিউ কিন্তু আসে। ওকে, তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো প্রথম অধ্যায়ের নামটা হচ্ছে অর্থনীতি পরিচয়। অর্থাৎ এই অধ্যায়টা সম্পর্কে একটু জাস্ট ছোটখাটো একটু আলোচনা করে নেই। সেটা হচ্ছে এখানে অর্থনীতির মূলত বেসিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ অর্থনীতি বিষয়টা কিভাবে আসলো আমাদের মাঝে, তারপরে হচ্ছে কি বলে মৌলিক অর্থনৈতিক সমস্যা, তারপরে অর্থনীতির নীতি, তারপরে হচ্ছে ব্যষ্টিক সামষ্টিক অর্থনীতি, এগুলো ইম্পর্টেন্ট বিষয় এই অধ্যায়গুলো। ঠিক আছে, একে একে করে আমরা সবগুলোই জানবো। মোটামুটি একটু মিড লেভেল পর্যায়ে আছে, খুব বেশি বড়ও না আবার বেশি ছোটও না এই অধ্যায়টা। তবে হ্যাঁ, অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, আপনি 9-10 যে লেভেলেরই হন না কেন। তো ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে করবেন। আচ্ছা, তো আমরা স্টার্ট করতেছি। তো যেই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ প্রথম দিকে, এই যে অর্থনীতির উৎপত্তি বিকাশ যেটা আছে সেটার মধ্যে অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই যে এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে। হ্যাঁ, যেমন এখানে বলা হচ্ছে ওকে, এই যে সনাতন বা আদিম সমাজে মানুষের জীবনযাপন ছিল অত্যন্ত সরল। খাবার দাবার, কাপড় চোপড়, তারপরে কি এই যে বাড়ি ঘর, এই সবই ছিল মানুষের মৌলিক চাহিদা সাধারণভাবেই। হ্যাঁ, কারণ আগে তো আর মানুষ এত বেশি তো আর বিলাসী জীবনযাপন তো আর করেনি, সুযোগ সুবিধাও অনেক কম ছিল, তাই না? আচ্ছা, মূলত মানুষের কায়িক শ্রম ছিল উৎপাদনের একমাত্র উপকরণ। আচ্ছা, এরপর এটা একটু খেয়াল রাখেন, অনেক সময় এটা থাকতে পারে, অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ, এই ছিল আদিম যুগের মূলত মূল মন্ত্র। ঠিক আছে, আর এখানে আম, আর কিছু তেমন ইম্পর্টেন্ট না, তবে হ্যাঁ এইটা ইম্পর্টেন্ট আছে। এই যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ সিকিউ দুইটার মধ্যে কিন্তু আসে। এই যে দেখেন যে অর্থনীতি ইংরেজি শব্দ, ইকোনমিক্স গ্রিক শব্দ ওইকোনমিয়া শব্দ থেকে আসছে। ঠিক আছে, এটা কিন্তু গ্রিক শব্দ। ইকোনমিক্স যে শব্দটা আছে এটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর বানানটা অবশ্যই খেয়াল করবেন ওইকোনমিয়া, কারণ এটা অনেক সময় নবীর থেকে কিন্তু আসে। আর ওইকোনমিয়া অর্থ হচ্ছে গৃহস্থলী ব্যবস্থাপনা, এটা শব্দের অর্থটাও অনেক গুরুত্বপূর্ণ। ওকে, আর প্লেটো তারপর হচ্ছে অ্যারিস্টোটল ছিলেন হচ্ছে গ্রিক সভ্যতার আচ্ছা সরি প্লেটো তারপরে হচ্ছে অ্যারিস্টোটল, এরা ছিলেন মূলত হচ্ছে কি গ্রিক সভ্যতারই বিখ্যাত দুই চিন্তাবিদ। ওকে, আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ওকে, তো এরা হচ্ছে উভয়ই দুইজনই হচ্ছে গ্রিক বিজ্ঞানী। তো প্লেটো অ্যারিস্টোটল, তো এটা অনেক সময় পরীক্ষায় কিন্তু আসতে পারে, ঠিক আছে? তো অনেক গুরুত্বপূর্ণ। আর যেটা বললাম যে ইকোনমিক্স ইকোনমিয়া যে গ্রিক শব্দ থেকে আসছে, আর ইকোনমিয়া শব্দের অর্থটা আসলে কি। ওকে, তো এটা অনেক মার্ক করার বিষয় আছে। তো আপনারা চাইলে হচ্ছে এটা বাসায়ও আপনাদের বই থেকে মার্ক করে রাখতে পারেন, ঠিক আছে, মার্কার দিয়ে।
ওকে, হাইলাইটার দিয়ে, সরি। এবারে আমরা যে বিষয়টা জানবো এটা অনেক ইম্পর্টেন্ট। এই যে প্রাচীন ভারতের চতুর্থ খ্রিস্টাব্দে কৌটিল্যের অর্থশাস্ত্র বৃহত্তর পরিসরে দেশের রাজনীতি, তারপরে সমাজ, অর্থনীতি, সামরিক বিষয়ের উপর আলোকপাত করা হয়। যে কৌটিল্যের যে অর্থনীতি, অর্থশাস্ত্রর যে বইটা আছে, অর্থাৎ এটা অনেক সময় রাইটারের নামটা আসে, ঠিক আছে, যে অর্থশাস্ত্র এর লেখক কে, ঠিক আছে। এটা কৌটিল্য যে বিষয়টা আছে সেটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক সময় থাকে পরীক্ষায়। আর এবারে আমরা নর্মালি যেটা ইম্পর্টেন্ট পরের দিকে দেখেন, অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রসার ঘটে তাকে বাণিজ্যবাদ বলা হয়। এটা অনেক সময় পরীক্ষায় কিন্তু থাকতে পারে, ঠিক আছে। মানে এটা নর্মাল ভাবে কি বলে মানে জ্ঞানমূলক টাইপের প্রশ্নগুলো তো থাকতে পারে, যে বাণিজ্যবাদ কাকে বলে, যেটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তবে বাণিজ্যবাদ থেকেও যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা ইম্পর্টেন্ট আছে। যেমন দেখেন, এই যে ইংল্যান্ডের উৎপাদিত যে পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে রপ্তানি করে মূল্যবান ধাতু যেমন সোনা, রূপা, হীরা এরপর ইত্যাদি আমদানি করা হতো, ঠিক আছে। আর এখানে দেখেন, এই যে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ফরাসিরা সে দেশের ধনী মানুষের বিলাসী জীবনযাপন, অতিরিক্ত কর আরোপ এবং ইংল্যান্ডের বাণিজ্যবাদের বিপক্ষে অবস্থান নিয়ে ভূমিবাদ মতবাদ প্রচারণ করেন, ঠিক আছে। এই যে ভূমিবাদীদের মতে কৃষি হলো উৎপাদনশীল খাত। আচ্ছা, এই ভূমিবাদ থেকে অনেক সময় কিন্তু কোয়েশ্চেন আসে। ভূমিবাদ মূলত কারা এখানে আনছিল? মূলত এটা আনছিল কি ফরাসিরা, ঠিক আছে। এটা অনেক সময় খেয়াল করবেন, ফ্রান্সে যারা বসবাস করে তাদেরকে মূলত হচ্ছে ফ্রান্সের নাগরিকদের মূলত হচ্ছে ফরাসি বলা হতো। আর তারাই মূলত হচ্ছে কি আপনার কৃষিটাকে অধিকাংশ প্রাধান্য দিত, ঠিক আছে। বাট ব্রিটিশদের ক্ষেত্রে বা ইংল্যান্ডে কিন্তু বিষয়টা এরকম না। ব্রিটিশদের ক্ষেত্রে হচ্ছে পুঁজিবাদ, বাণিজ্য যারা করতো, মানে ব্যবসাকে প্রাধান্য দেওয়া হইতো সহজ ভাষায়, ঠিক আছে। আর আর ফ্রান্সে হচ্ছে যেটা, অর্থাৎ ফরাসিদের ক্ষেত্রে হচ্ছে তারা এখানে ভূমিবাদ আনছে। ভূমিবাদ বলতে এখানে আপনি কৃষি বিষয়গুলো বুঝবেন, ঠিক আছে। আবার অন্যদিকে শিল্প বাণিজ্য উভয়ই অনুৎপাদনশীল খাত হিসেবে মনে করা হতো, ঠিক আছে। আর এখানে একটা বিষয় যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে এই যে অর্থনীতিবিদ ইংরেজ যে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে 1166 সালে তার বিখ্যাত বই অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অফ কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন, এই যে ওয়েলথ অফ নেশন এতটুকু মনে রাখলেই হবে। তো ওয়েলথ অফ নেশন হচ্ছে তার লেখাই একটি বই। তো মূলত এই তাকেই হচ্ছে এই অর্থনীতির জনক বলা হয়, ঠিক আছে, এই অ্যাডাম স্মিথকে। ওকে, তো এই নামটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমরা তার বিষয়ে আরো অনেক কিছু জানবো, চিন্তার কারণ নেই, এই অধ্যায়ের মধ্যেই আছে। আপাতত এতটুকু জেনে রাখেন। আর তার বইটা অবশ্যই খেয়াল রাখেন, বিশেষ করে একটু মানে কি বলে, যাদের স্কুলটাতে তুলনামূলক একটু টাফ কোয়েশ্চেন করে তাদের জন্য এই ডিটেলস গুলো জানা জরুরি, হ্যাঁ। আচ্ছা, কারণ যেগুলো ইম্পর্টেন্ট আমি কোনো কিছু ছাড় দিতেছি না, তো যেগুলো ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই মার্কার দিয়ে হাইলাইট করে রাখবেন। আচ্ছা, আর এই যে দেখেন, আধুনিক অর্থনীতির মূল ভিত্তি হলো কি অ্যাডাম স্মিথের এই বইটি, কারণ এই আধুনিক অর্থনীতির বিষয়টা তিনি মূলত চালু করেন, ঠিক আছে। আচ্ছা, ওকে। আর কারণ তার আগে হচ্ছে আপনার আরো ঘটনা কিন্তু ঘটেছে, ওই যে কৌটিল্যের অর্থশাস্ত্র, এগুলো নিয়ে নর্মাল বেসিক একটা ধারণা পায়, বাট আধুনিকভাবে চালু করেন এই অ্যাডাম স্মিথ, ওকে, তার লেখা এই বইয়ের মাধ্যমে। আচ্ছা, এরপর আমরা একটু আসতেছি যে দুটি মৌলিক অর্থনৈতিক সমস্যা। আচ্ছা, তার আগে একটু বলে নেই, এখানে যদিও এই বইটাতে খুব ভালোভাবে সংজ্ঞা দেওয়া হয়নি, খুব কি বলে নর্মাল ভাবেই সংজ্ঞা দেওয়া হয়েছে, অনেক প্রবলেম হতে পারে। আমি ইজি ভাবে বলে দিই, আপনারা চাইলে হচ্ছে খাতায় লিখেও নিতে পারেন। ইকোনমিক্সের জন্য আপনারা আলাদা একটা খাতা রাখবেন, এটা অনেক বেশি ভালো হয়, হ্যাঁ। প্রতিটা সাবজেক্টের জন্য যদি রাখতে পারেন এটা আপনার জন্য অনেক অনেক বেশি ভালো। পড়ার চাইতে লেখার প্রতি আগ্রহ অনেক বেশি দেখাবেন, তাহলে আপনাদের জন্য অনেক অনেক বেশি ভালো হবে, কারণ এক্সামের ক্ষেত্রে আপনার লেখার প্রস্তুতিটাও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তো দুটি মৌলিক অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে, মৌলিক অর্থনৈতিক সমস্যা মানে কি সেটা একটু বলে দেই। নর্মাল ভাবে আমাদের দৈনন্দিন জীবনযাপনে, মানে আমরা প্রতিনিয়ত জীবনযাপনের ক্ষেত্রে আমাদের টাকার কিন্তু প্রয়োজন আছে, টাকা বা অর্থ সম্পদ বা সম্পদ রিলেটেড যা কিছু আছে, ঠিক আছে। তো এগুলোর অবশ্যই দরকার, প্রয়োজন কিন্তু সকলেরই আছে। তো এই প্রয়োজনগুলোর মধ্যে, অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো আছে, মানে সবচেয়ে বেশি জরুরি, যেগুলো না হলে মানুষরা কি বাঁচতে পারে না,
এরকম কি কি থাকতে পারে? যেমন আমরা জানি মৌলিক চাহিদাগুলো কি কি হইতে পারে, যেমন খাদ্য, বস্ত্র, তারপরে বাসস্থান, ঠিক আছে, ওকে, চিকিৎসা। তো এইগুলো হচ্ছে আমাদের মৌলিক চাহিদা। হ্যাঁ, তো এই অর্থনীতির বিষয়গুলোর ক্ষেত্রে যে মূল যে চাহিদাগুলো আছে বা এগুলো পূরণ করতে না পারাটাই হচ্ছে কি আপনার মূল যে সমস্যাটা, এটি ইন্ডিকেট করা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ দুটি মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে দুইটাই বলা হচ্ছে যে দুষ্প্রাপ্যতা, আরেকটা হচ্ছে কি অসীম অভাব। ঠিক আছে, এখন দুষ্প্রাপ্যতা আর অসীম অভাবটা কি একটু খেয়াল রাখি আমরা। তো আশা করি মৌলিক অর্থনৈতিক সমস্যাটা বুঝতে পেরেছেন। আরেকবার যদি আমি বলি সহজ ভাষায় বলতে গেলে, আমরা প্রতিনিয়ত জীবনে যে মৌলিক বা মানে সবচেয়ে প্রয়োজনীয় অর্থনীতির যে সমস্যাগুলো ফেস করে থাকি, হ্যাঁ, সেগুলোকে নর্মাল ভাবে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলা হয়। ঠিক আছে, এখানে অনেক উদাহরণ দিয়ে বলা হয়েছে, চাইলে হচ্ছে এই চার্টটা পড়ে নিতে পারেন, বাট মেইন কনসেপ্টটা আমি বলে দিয়েছি। হ্যাঁ, অর্থাৎ আমাদের এই যে টাকার যে প্রয়োজনীয়তা, প্রয়োজনের তুলনায় অনেক সময় পরিমাণটা আমাদের কাছে কম থাকে, আবার কখনো থাকে না। তো এই বিষয়গুলোই আপনার এই সমস্যার মধ্যে পড়বে, মৌলিক অর্থনৈতিক সমস্যা। ওকে, আচ্ছা, এবারে আমরা আসি যে দুষ্প্রাপ্যতা। আচ্ছা, দুষ্প্রাপ্যতাটা একটু বিষয় বুঝে নেন, দুষ্প্রাপ্যতাটা আসলে কি। দুষ্প্রাপ্যতা হচ্ছে যখন প্রয়োজনের তুলনায় সম্পদ কম থাকবে। ঠিক আছে, আবারও বলতেছি, যেটা প্রয়োজনের তুলনায় সম্পদ যখন কম থাকবে তখনই সেটাকে সহজ ভাষায় দুষ্প্রাপ্যতা বলা হচ্ছে। যেমন এই দেখেন, এই যে ধরেন আপনার ২,০০০ টাকা লাগবে সাপোজ, বাট আপনার কাছে আছে কি ১,০০০ টাকা, অর্থাৎ প্রয়োজনের তুলনায় অবশ্যই কি আছে, কম আছে। এই বিষয়টাই হচ্ছে কি আপনার দুষ্প্রাপ্যতা। এই যে এখানে লেখাই আছে, এই যে প্রয়োজনের তুলনায় এই টাকার পরিমাণ কম, অর্থনীতিতে এটা কি সম্পদের দুষ্প্রাপ্যতা বলা হয়। ওকে, তো এটার যদি সংজ্ঞা আসে সহজ ভাষায় আপনি লিখতে পারেন যে যখন প্রয়োজনের তুলনায় বা এটা এভাবে গুছিয়ে লিখলে ভালো হয়, যে যখন অর্থনীতিতে প্রয়োজনের তুলনায় সম্পদ সীমিত থাকে তখন সেই অবস্থাটাকেই দুষ্প্রাপ্যতা বলে বা সম্পদের দুষ্প্রাপ্যতা বলে। ওকে, আচ্ছা, এবারে আমরা আসি অসীম অভাবে। হ্যাঁ, অসীম অভাবটা মানে আপনারা হয়তো এই বিষয়টা দেখেই বুঝতে পারতেছেন যে সংজ্ঞাটা কি হবে। অসীম অভাব হচ্ছে যখন প্রয়োজনের তুলনায় সম্পদ অনুপস্থিত থাকে, অর্থাৎ একদমই থাকবে না। যখন ধরেন হচ্ছে আপনার ১,০০০ টাকা লাগবে, আপনার কাছে কোনো টাকাই নেই। ঠিক আছে, আর এখানে টাকা বাদেও অনেক কিছু হতে পারে, অর্থাৎ হচ্ছে আপনার সম্পদের বিকল্প হিসেবে অনেক কিছুই কিন্তু হইতে পারে। ঠিক আছে, আপনার ব্যাংকের কোনো দলিল হইতে পারে বা জমি হইতে পারে, তারপরে হচ্ছে আপনার আসবাবপত্র, এগুলো হচ্ছে আপনার ওই সম্পদের মধ্যেই কিন্তু পড়ে। ঠিক আছে, সম্পদ বলতে আমরা যে শুধু অর্থ বুঝবো বিষয়টা কিন্তু এরকমও না। হ্যাঁ, আচ্ছা, তো আশা করি দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাব দুইটা বিষয় ভালো করে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আপনারা মেইন কনসেপ্টের ধারণা আমি দিয়ে দিয়েছি। তো এখান থেকে আপনারা যদি একটু বিস্তারিত পড়েন তাহলে কিন্তু আপনারা বড় প্রশ্ন ইজিলি লিখতে পারবেন। ঠিক আছে, অনেক সময় আপনার থিওরিক প্রশ্নের মধ্যে এই দুইটা বিষয় কিন্তু অনেক সময় চলে আসে, বিশেষ করে দুষ্প্রাপ্যতাটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই ভালো করে পড়বেন। হ্যাঁ, অসীম অভাবটা একটু ইজি, এই জন্য তেমন একটা আসে না, তবে দুষ্প্রাপ্যতা আসে। ঠিক আছে, দুষ্প্রাপ্যতাটা কিভাবে বুঝবেন, আবারও বললাম, যখন প্রয়োজনের তুলনায় সম্পদ কম থাকবে বা সীমিত থাকবে সেই অবস্থাটাকেই বলা হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা। ওকে, আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল এখনকার ক্লাস। ইনশাল্লাহ আমি চেষ্টা করব ক্লাসগুলো যাতে খুব বেশি বড় না হয়, আর অবশ্যই এই বিষয়গুলো একটু পড়ে নিয়েন, এই দুই প্যারা যেটা আছে। ঠিক আছে, এখানে অনেক থিওরি প্রশ্নের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য। হ্যাঁ, আর যেগুলো আমি মূলত প্রশ্নগুলোর যেগুলো আমি বললাম এই দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাবের সংজ্ঞা, তো অবশ্যই নোট ডাউন করে রাখেন এটা আপনার খাতার মধ্যে, তাহলে এটা অনেক অনেক বেশি ভালো হয়। ঠিক আছে, যদি ভালো করে ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনার গাইডও লাগবে না। ওকে, আচ্ছা, আপনি বই থেকে পড়েই আপনি এক্সাম দিতে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই ছিল আজকের ক্লাস, আমাদের ইকোনমিক্স এর ফার্স্ট ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা আরো অনেক কিছু জানবো, অর্থাৎ অর্থনীতির ধারণা, অর্থাৎ অর্থনীতিবিদ যারা রয়েছেন, এই যে অ্যাডাম স্মিথের কথা যেগুলো আমরা বললাম, তারপরে হচ্ছে আমরা এই যে অধ্যাপক মার্শাল, তারপরে রবিনস, এরপর হচ্ছে কেইনসের যে অর্থনীতি যে বিষয়গুলো আছে এগুলো আমরা নিয়ে জানবো। এগুলো অনেক সময় অনেক ক্ষেত্রে পরীক্ষায় কিন্তু আসতে পারে। হ্যাঁ, আর লাস্টে জানবো হচ্ছে আমরা ব্যষ্টিক সামষ্টিক অর্থনীতি। হ্যাঁ, তো পরের ক্লাসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আছে, তো অবশ্যই কেউ মিস দিবেন না ইনশাল্লাহ। আর চেষ্টা করবো ক্লাসগুলো যত ছোটই হয়। আর যারা যারা আমাদের ফেসবুক পেজে যারা জয়েন করতে চান, ফেসবুক পেজ গ্রুপ, তারা হচ্ছে চাইলে স্ক্রিন থেকে হচ্ছে আমাদের ঠিকানা কিন্তু দেওয়াই আছে, নামও দেওয়া আছে, তো সেখান থেকে চাইলে আপনারা জয়েন করতে পারেন। ওকে,
তো আজ তাহলে আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি।